একজন বিশিষ্ট মানুষ অফিসে যাওয়ার জন্য ঘর থেকে বেরোলো, কিন্তু 3 দিন হলো সে আর ফিরে আসেনি। হঠাৎ 7 দিন পর আবার খবর পাওয়া গেল যে একটি মৃতদেহের ভস্মে তার আংটি পাওয়া গিয়েছে। কেউ তাকে অপহরণ করে খুন কেন করতে যাবে, আর খুনি আংটিটাই বা ফেলে গেল কেন? নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম উধাও। গল্পটি লিখেছেন আগাথা ক্রিস্টি। গল্প পাঠে রয়েছে শুভ, কৌশিক আর আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম ডিটেকটিভ গল্প বা অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আমি আর পোয়ারো দুজনেই চায়ের টেবিলে আমাদের পুরনো বন্ধু স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টর জ্যাপকে আশা করছিলাম। ওদিকে কেতলিতে টকবক করে জল ফুটছে। তার পাশে রয়েছে খানিকটা পুরু ও মিষ্টি চকলেট। আঙুল দিয়ে খানিকটা চকলেট তুলে নিয়ে পরও মুখে দিয়ে বলল, এটা তোমাদের ইংরেজ জাতের একটা মারাত্মক বিষ, দাঁতের জম। মুখে সমালোচনা করলেও এই সুস্বাদু খাদ্যবস্তুটি মুখে দিলেই বোঝা যায় যে সেটা তার কতই না প্রিয়, যা ভাষায় বোঝানো যাবে না। এই সময় নিচে সদর দরজার বাইরে কে যেন টুকটুক শব্দে জোরে জোরে টোকা দিল। বোধহয় ল্যান্ডলেডি দরজা খুলে দিলেন, কারণ একটু পরেই ইন্সপেক্টর জ্যাপ এসে ঘরে ঢুকলেন। তার ভঙ্গিমায় সেই স্বভাবসুলভ ফুর্তিবাজ ভাবটা স্পষ্টতই ফুটে উঠতে দেখা গেল। আশা করি খুব বেশি একটা দেরি করিনি। একগাল হেসে পরোর সঙ্গে করমর্দন করল জ্যাপ। আসলে ব্যাপারটা কি জানেন, এতক্ষণ মিলারের সঙ্গে বকবক করতে গিয়ে একটু বসে গেছিলাম আর কি। মিলারকে মনে পড়ে? ডেভিন হেইসের কেসটা উনিই তদন্ত করছেন। নামটা শোনা মাত্রই আমার কান দুটো যেন খাড়া হয়ে উঠল। মিস্টার ডেভেনহেইমের আকস্মিক নিরুদ্দেশের ঘটনাটা খুবই রহস্যময়, যে কারণে গত 3 দিন ধরে সংবাদ মাধ্যম এই খবরটাকে কেন্দ্র করে তোলপাড় করে তুলেছে। মিস্টার ডেভেনহেইমের সম্পর্কে কে কত বেশি এবং কত তাড়াতাড়ি খবর সংগ্রহ করতে পারে তারই একটা অঘোষিত প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। এবার সেই নিখোঁজ মিস্টার ডেভেনহেইমের প্রসঙ্গে আসা যাক। উনি পেশায় একজন ব্যবসায়ী, জগৎবিখ্যাত ব্যাংকার্স ও ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান ডেভিনহেইম অ্যান্ড স্যালমনের সিনিয়র পার্টনার তিনি। গত শনিবার প্রতিদিনের মতোই তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন, তারপর আর বাড়ি ফিরে আসেননি। আজ পর্যন্ত কেউ তাকে কোথাও দেখতেও পায়নি, আর তার হদিশও পাওয়া যায়নি। এরকম চাঞ্চল্য প্রশ্ন উঠতেই আমি একটু নড়ে চড়ে বসলাম, কান খাড়া রাখলাম। উদ্দেশ্য হলো জ্যাপকে কৌতূহলী করে যদি কোনো তথ্য বার করা যায় তখন যেন আমি শুনতে ভুল না করি। আজকের দিনে ডেভিনহেইমের মতো একজন বয়স্ক লোকের পক্ষে হঠাৎ নিখোঁজ হওয়া যে প্রায় অসম্ভব। এ কথা কেন যে আগে ভাবিনি সেটাই আমার কাছে আশ্চর্য লাগছে। দেখো হেস্টিংস, তোমাকে আগেও বলেছি, আবার এখনও বলছি, যা বলবে মাথা ঘামিয়ে একটু ভেবেচিন্তে ঠিক ঠিক কথাটা বলবে। রুটি মাখানো প্লেটটা সতর্কতার সঙ্গে এক পাশে সরিয়ে রেখে পোয়ারো এবার একটু ধমকে সুরেই বলে উঠল, নিখোঁজ হওয়ার ব্যাপারে তুমি কি কিছুই বোঝোনি? এই কেসে নিখোঁজ হওয়া বলতে তুমি কি বোঝাতে চাইছো? একটু স্পষ্ট করে খুলে বলো তো। নিখোঁজই? মুগ্ধ হেসে আমি পাল্টা প্রশ্ন করলাম, কেন, নিখোঁজ কয় প্রকার হয় শুনি? আমার সঙ্গে ইন্সপেক্টর জ্যাপও না হেসে পারল না। কে জানে, আমার কথায় হাসির খোরাক থাকলেও থাকতে পারে। এটা কোনো ঠাট্টার ব্যাপার নয়। নিখোঁজ 3 প্রকারের হয়। প্রথম প্রকার নিখোঁজ হলো যেটা সাধারণভাবে ঘটে থাকে, আর সেটা হলো কেউ যদি নিজের ইচ্ছে নিখোঁজ হয়। দ্বিতীয় প্রকার নিখোঁজ হলো কোনো দুর্ঘটনাজনিত ব্যাপারে কিংবা কোনো কারণেই হোক যদি কারো স্মৃতিশক্তি লোপ পায়, সেক্ষেত্রে সে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসে না। বাড়ির কথা মনে থাকলে তবে তো ফিরবে। এরকম নিখোঁজ হওয়া ব্যক্তি বড়ই দুর্লভ, কিন্তু কালে ভদ্রে যদি কখনো একটা ঘটে যায় তখন তা খাঁটি সত্যি না হয়ে যায় না। সবশেষে তৃতীয় প্রকার নিখোঁজ হলো খুন, আর সবার অজান্তে কাকপক্ষীকে না জানিয়ে লাশ পাচারে সাফল্য লাভ করলে স্বভাবতই মৃত ব্যক্তির খোঁজ পাওয়া সম্ভব নয়। অন্তত আমার ধারণা এইরকম। এই ধরো যেমন হঠাৎ কোনো কারণে স্মৃতি হারিয়ে ফেলে তুমি আর বাড়ি ফিরে আসতে পারলে না, সাময়িকভাবে নিখোঁজ হয়ে গেলে, তবে একেবারে চিরদিনের জন্য নয়। একদিন না একদিন তুমি ঠিকই কোনো প্রীতিজনের চোখে পড়ে যেতে বাধ্য, আর সে তখনই তোমাকে শনাক্ত করবে, ফিরিয়ে আনবে তোমাকে তোমার বাড়িতে। বিশেষ করে ডেভেনহেইমের মতো একজন সবার পরিচিত ও বিখ্যাত লোকের বেলায় এরকম তো ঘটবেই। তার দেখা কেউ না কেউ ঠিকই পাবে,
তারপর দেখো রাতারাতি কাউকে হাওয়া করে দেওয়া যায়। একদিন না একদিন তাদের দেখা পাওয়া যাবেই, হয়তো দূরে কোনো এক অজানা জায়গায় কিংবা কোনো গুপ্ত জায়গায়। খুন করলে তা কখনোই অজানা থাকে না, কিংবা চিরকালের জন্য চাপাও দেওয়া যায় না, প্রকাশ হয়ে পড়তে বাধ্য। আর ধরো তারা যদি বিদেশে কোথাও পালিয়ে গিয়ে আশ্রয় নেয়, তাহলে সেখানকার সমস্ত রেল স্টেশন আর বিমানবন্দরের উপর করা নজর রাখা হবে। অন্যদিকে অপরাধী যদি পালিয়ে না গিয়ে তার দেশের ভিতরে আত্মগোপন করে থাকে, সেক্ষেত্রে তার ফটো বিভিন্ন সংবাদপত্রে ছাপানো হয়। কেউ না কেউ দেখতে পেয়ে পুলিশের হাতে তাকে তুলে দেবেই। আর এইভাবেই সমস্ত নিখোঁজ লোকের খোঁজ ঠিকই পাওয়া যায়। তোমার কথা আমি অস্বীকার করছি না। পোয়ারো শান্ত ও সংযত গলায় বলল, কিন্তু তুমি সাধারণ লোকের মতোই একটা জায়গায় ভুল করছো। যেমন ধরো, যে লোক নির্দিষ্ট সব লোকেদের চোখের সামনে থেকে কিংবা নিজের কাছ থেকে আড়াল করতে চাইছে, তার কথা কি তুমি একবারও ভেবে দেখবে না? তুমি হয়তো তাকে খুবই দুর্বল ভাবছ, হয়তো তোমার ধারণাই ঠিক, কিন্তু দেখবে সেই লোকটিই আবার সবসময় নিয়ম আর পদ্ধতি অনুযায়ী কাজ করে থাকে। যদি সে ক্ষমতালোভী, প্রতিভাধর ও তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হয় আর নিজের গতিবিধির ওপরে ঠিক ঠিক নজর রাখে, তাহলে সেই লোকই আবার পুলিশের চোখে ধুলো দিতে সক্ষম হলো না কেন, এই কথাটাই আমার কিছুতে বোধগম্য হচ্ছে না। পুলিশের চোখকে ধুলো দিলেও তোমাকে অবশ্যই পারবে না। মসিয়ে পোয়ারো, তুমি কি বলো? আমি ঠিক বলিনি? তোমার চোখকে কি কেউ ধুলো দিতে পারবে? কেন পারবে না? এরকম রহস্যময় কেসের সমাধান করতে গিয়ে আমি একটা নির্দিষ্ট আর যথাযথ বিজ্ঞানসম্মত পথ ধরে চলি, যা অঙ্কের মতোই মিলে যায়। এই কথা মেনে নিলেও তবু বলবো, এই যে তুমি বললে আমার চোখকে কেউ ধুলো দিতে পারবে না, এটা ঠিক নয়। আর আমিও এরকম কৃতিত্ব কখনোই দাবি করব না। এই প্রসঙ্গেই আর একটা কথা তোমাকে মনে করিয়ে দিচ্ছি, যে কোনো জটিল কেসের রহস্যেরই সমাধান আমি বিজ্ঞানসম্মত পদ্ধতিতেই করে থাকি। কিন্তু আমি বলতে পারি, এই প্রজন্মের তরুণ গোয়েন্দাদের মধ্যে কজন আমার পদ্ধতি অনুসরণ করে সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। সবার কথা বলতে পারবো না, তবে এই কেসে তদন্তের ভার যার ওপর পড়েছে সেই তরুণ অফিসার মিলার খুবই চালাক চতুর ছেলে। যেমন পোড়া চুরুটের খসে পড়া ছাই, হাত বা পায়ের চাপ, এমনকি পাউরুটির একটা একটা টুকরোও নজরে দেয় না। কাজ করার সময় কোনো সূত্রকেই, সে যত ক্ষুদ্রই হোক না কেন, ও কখনো অবহেলা করে না। যাক, এখন কাজের কথায় আসা যাক। এ পর্যন্ত যেটুকু তুমি শুনলে, তা থেকে এই কেসের রহস্য সমাধানের সূত্র হিসেবে কি তুমি তা বিবেচনা করবে না? না, কোনোভাবেই না। তুমি যে বিবরণ দিলে তার উপরে গুরুত্ব দিলে সেটা শুধু অযথাই হবে না, অনেক বিপদও ডেকে আনতে পারে। এইসব বিবরণের মধ্যে অধিকাংশই কোনো বৈশিষ্ট্য নেই, তবে দু একটা অবশ্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। আসল ব্যাপারটা কি জানো? নির্ভর করতে হয় এই কপালের ওপর। সব সত্য রহস্য লুকিয়ে আছে এরই ভেতরে, এর বাইরে নয়। তার মানে পোয়ারো, তুমি তোমার এই ঘরে বসেই যে কোনো রহস্য সমাধানের দায়িত্ব নিতে পারো, এটাকে তুমি বলতে চাও? তোমার অনুমান যথার্থ, তবে এ কথাও আবার ঠিক যে তথ্য প্রমাণ সবিস্তারে আমাকে জানালে তবেই এভাবে সব রহস্যের সমাধান করা সম্ভব। অবাক হচ্ছ? না, এতে অবাক হওয়ার কি আছে? আমার এই ঘরটা কোনো ডাক্তারের চেম্বার বলে ধরে নাও না। এখানে বসেই আমি সব রহস্যের সমাধান যখন করতে পারি, তখন ডাক্তারের মতো আমিও নিজেকে রহস্য সমাধানের এক কনসাল্টিং হিসাবে মনে করি। ঠিক আছে, আমি তোমার সঙ্গে একমত। আজ থেকে এক সপ্তাহের মধ্যে যদি তুমি তোমার এই চেয়ারে বসে মিস্টার ডেভেনহেইমের নিখোঁজ হওয়ার রহস্য সমাধান করতে পারো, তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আমার পকেট থেকে নগদ 5 পাউন্ড দেবো তোমাকে। তবে হ্যাঁ, ভদ্রলোক বেঁচে আছেন নাকি মারা গেছেন সে খবর অবশ্যই তোমাকে দিতে হবে। ঠিক আছে, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। খেলার ছলে বাজি ধরা তো আপনাদের ইংরেজদের বংশগত পুরনো রেওয়াজ। সে যাই হোক, এখন ওই নিখোঁজ ভদ্রলোক সম্পর্কে বিস্তারিত তথ্য প্রমাণ আমায় দাও। বেশ, তাহলে বলছি শোনো। এই বলে ইন্সপেক্টর জ্যাব শুরু করলেন ঠিক এইভাবে। গত শনিবার রোজকার রুটিন মাফিক মিস্টার ডেভেনহেইম ভিক্টোরিয়া থেকে চিংসাইডে গেছিলেন দুপুর 12:40 ট্রেন ধরে। ওর শহরতলের বাড়ি তো নয়, যেন প্রাসাদ। নাম দিয়েছিলেন যা সিভাস। দুপুরে মধ্যাহ্নভোজ ছেড়ে অভ্যাস মতো বাগানে পায়চারি করছিলেন। মালিরা তখন তার বাগানে পরিচর্যা কাজে ব্যস্ত ছিল। মাঝে মাঝে মিস্টার ডেভেনহেইম ওদের কাজের খুঁত ধরে শুধরে দিচ্ছিলেন নানা রকম নির্দেশ দিয়ে। তার প্রতিটি আচার আচরণ, কথাবার্তা অন্য দিনের মতোই খুব স্বাভাবিক ছিল, সন্দেহ করার মতো কিছুই ছিল না। চা পানের পরে মিস্টার ডেভেনহেইম কিছু সময় তার স্ত্রী শয়নকক্ষে কাটিয়েছিলেন। তারপর তিনি স্ত্রীকে বলেন
কয়েকটা জরুরি চিঠি ফেলার জন্য উনি টাউনের দিকে একাই যাবেন। তিনি আবার এও বলেন মিস্টার লোয়েন নামে এক ভদ্রলোক ব্যবসা সংক্রান্ত কাজে তার সঙ্গে দেখা করতে আসবেন। তার স্ত্রী যেন তাকে বলেন একটা জরুরি কাজে তাকে চলে যেতে হয়েছে। বাড়ি থেকে বেরোবার আগে তিনি তার কাজের লোকেদের নির্দেশ দেন মিস্টার লোয়েন এলে তাকে যেন তার বাড়িতে নিয়ে গিয়ে তার স্টাডিতে বসায় এবং কিছুক্ষণ অপেক্ষা করতে বলে, এবং তিনি বাড়ির সামনের দরজাতে বেরিয়ে যান। আর সেই যে তিনি বাড়ির বাইরে পা রাখলেন, ফিরে তিনি তার পা রাখেননি বাড়িতে। এর থেকে ধরে নেওয়া যায় যে সেই মুহূর্তে মিস্টার ডেভেনহেইম যেন হাওয়ায় মিলিয়ে গেলেন কিংবা নিখোঁজ হলেন, যাই বলো না কেন। এই বলে জ্যাপ থামলেন। বাবা, এই যে দেখছি চমৎকার একটা সমস্যা। পোয়ারো মনে মনে বিড়বিড় করে উঠল। থামলে কেন জ্যাপ? যা যা জানো সব বলে ফেলো, আমি আর ধৈর্য ধরে থাকতে পারছি না। হ্যাঁ বলছি। ইন্সপেক্টর জ্যাপ তার কথার জের টেনে আবার বলতে শুরু করলেন। মিস্টার ডেভেনহেইম তার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রায় সোয়া ঘন্টা পরে এক দীর্ঘদেহী লোক তার সঙ্গে দেখা করতে আসেন। তামাটে রং তার গায়ের, ঠোঁটের উপরে ঘন কালো গোফ। নিজেকে তিনি মিস্টার লোয়েন বলে পরিচয় দেন এবং এও জানান যে মিস্টার ডেভেনহেইমের সঙ্গে তার দেখা করার কথা আছে। বাড়ির কাজের লোকেরা তখন তাদের মালিকের নির্দেশ মতো তাকে ডেভেনহেইমের স্টাডিতে নিয়ে গিয়ে তাকে বসায় এবং অপেক্ষা করতে বলে। কিন্তু ঘণ্টাখানেক অতিবাহিত করার পরেও মিস্টার ডেভেনহেইমকে ফিরে আসতে না দেখে মিস্টার লোয়েন উঠে দাঁড়ায় চলে যাওয়ার জন্য, এবং শহরে ফেরার ট্রেন ধরতে হবে বলে তিনি একটু ব্যস্ত হয়ে বিদায় নিয়ে চলে যান। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে, এবং সন্ধ্যের পরে রাত নামলো, কিন্তু সে রাতে মিস্টার ডেভেনহেইম আর বাড়ি ফিরলেন না। রাত পেরোনো মাত্র রবিবার সকালে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আশেপাশে অনেক অনুসন্ধান চালায়, তার হদিশ মেলেনি। ভদ্রলোক যেন কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে গেলেন। তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে বাড়ি চলে গেলেও মিস্টার ডেভেনহেইমকে আগের দিন দুপুরে কিংবা বিকেলে শহরতলির পথ ধরে কেউ হেঁটে যেতে দেখেনি। আর পোস্ট অফিসে খবর নিয়ে জানা গেছে তিনি চিঠি ফেলতে সেখানেও যাননি, তিনি গাড়ি চড়েও যাননি, আর তার গাড়িটা বাড়ির গ্যারাজেই রাখা ছিল। এমনকি স্থানীয় রেল স্টেশনেও কেউ তাকে দেখেনি। বড় তুমি হয়তো বলবে কোনো নির্জন জায়গায় তাকে তুলে নেওয়ার জন্য মিস্টার ডেভেনহেইম গাড়ি ভাড়া করেছিলেন, কিন্তু সেটাও সম্ভব নয়, কারণ তিনি নিখোঁজ হওয়ার পরই সংবাদপত্র মারফত পুরস্কার ঘোষণা করা হয়েছে। গাড়ির চালক যদি সত্যি সত্যি মিস্টার ডেভেনহেইমকে তার গাড়িতে চড়িয়ে নিয়ে যেত, তাহলে সেই পুরস্কারের লোভ সামলাতে না পেরে নিশ্চয়ই পুলিশের সঙ্গে যোগাযোগ করত, আর সেটাই তো স্বাভাবিক ছিল। কিন্তু এক্ষেত্রে তা ঘটল কই? আবার দেখো, মিস্টার ডেভেনহেইমের বাড়ি থেকে প্রায় 5 মাইল দূরে ইনফিল্ডে একটা ছোটোখাটো রেসকোর্ট আছে, সেখানে যা প্রচণ্ড ভিড়। তিনি যদি সেখানে গিয়েও থাকেন, তাহলে কারোর পক্ষে তাকে সেখানে দেখতে না পাওয়াটাই স্বাভাবিক হতো। তবে তিনি যদি রেসকোর্টে ঢুকে থাকেন বাজি ধরার জন্য, তাহলে কারোর না কারোর সঙ্গে দেখা হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে এ পর্যন্ত সংবাদপত্রে ওরা এত ছবি বেরিয়ে গেছে, তাদের কেউ না কেউ নিশ্চয়ই পুলিশের সঙ্গে যোগাযোগ করত। এই দুটি সোর্স ছাড়া ইংল্যান্ডে বিভিন্ন জায়গা থেকে শয়ে শয়ে চিঠি এসেছে, কিন্তু কোনোটাই তেমন আশাপ্রদ নয়। পরের দিন সোমবার আরও একটি ঘটনার মুখোমুখি হতে হলো আমাদের। মিস্টার ডেভেনহেইমের ঘরে এক কোণে একটি সিন্দুক রাখা ছিল। সিন্দুকের তালা ভেঙে ভেতরে যেসব দামি জিনিস ছিল সব সরিয়ে ফেলা হয়েছে। ঘরের দরজা তো বটেই, এমনকি ভেতরের জানলাটাও ভেতর থেকে মজবুত চিটকিনি দিয়ে এঁটে দেওয়া হয়েছিল। অতএব এটা যে কোনো শীতেল চোরের কাজ নয় তা বেশ বোঝা যাচ্ছে। আর বাড়ির লোকেদের মধ্যে থেকে কেউ যে বদ্ধ ঘরে ঢুকে সিন্দুক ভেঙেছিল সেটাও বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। অপরদিকে বাড়ির খাস মালিক হঠাৎ নিরুদ্দেশ হওয়ার জন্য রবিবার দিন বাড়ির লোকেদের তার খোঁজ করতে এতই ব্যস্ত ছিল যে সেদিন এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটা সম্ভব ছিল না। ঘটলে অবশ্যই কারোর না কারোর নজরে ঠিক পড়তো, কারণ বাড়িতে তখন সবাই উপস্থিত ছিল। তাই যদি অনুমান করে নেওয়া যায় যে সিন্দুক ভাঙার ঘটনাটা ঘটেছে শনিবার রাতে, যা সোমবারে আগে পর্যন্ত বাড়ির কারোর নজরে পড়েনি, মনে হয় সেটা অবাস্তব কিছুই হবে না। আচ্ছা, শনিবার বিকেলে মসিয়ে লোয়েন তার সঙ্গে দেখা করতে এসেছিলেন, কিন্তু তার দেখা না পেয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে ফিরে যান, তাই না? হ্যাঁ, ঠিক তাই। তাহলে সন্দেহের তালিকায় তো তার নামই সর্বপ্রথম হওয়া উচিত। হ্যাঁ, সেরকমই তো দাঁড়াচ্ছে। তাই যদি হয়, তোমরা কি তাকে গ্রেপ্তার করেছো? না, তবে তার গতিবিধির উপরে পুলিশ কড়া নজর রাখছে। খুব ভালো কথা। পোয়ারো এবার জানতে চাইল, তার সিন্দুক থেকে কি কি জিনিস চুরি গেছে জানতে পেরেছো? এ ব্যাপারে আমরা মিস্টার ডেভেনহেইম আর তার স্বামীর প্রতিষ্ঠানের জুনিয়র পার্টনারদের সঙ্গে আলোচনা চালাচ্ছি। তবে ইতিমধ্যে যেটুকু জানতে পেরেছি তা হলো চুরি যাওয়া তালিকার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে বেয়ারার বন্ড, বেশ কিছু নগদ অর্থ আর কিছু দামি জড়োয়া গহনা।
গত কয়েক বছর ধরে নতুন নতুন গয়না কেনার নেশায় পেয়ে বসেছিল মিস্টার ডেভেনহাইমকে। প্রতি মাসেই তিনি তার স্ত্রীকে একটা না একটা নতুন গয়না উপহার দিতেন। সে সবই ওই সিন্ধুকে রাখা ছিল। মায় মিসেস ডেভেনহাইমে পুরনো অনেক গয়নাও রাখা ছিল সেখানে। তাহলে তো প্রচুর দামি জিনিস আর নগদ অর্থ চুরি গেছে। এগুলো সরাতেই চোর যে মসিয়ে ডেভেনহেইম স্টাডিতে ঢুকেছিল তা স্পষ্টই বোঝা যাচ্ছে। সে যাই হোক, এখন মসিয়ে লোয়েনের সেখানে আসার প্রসঙ্গে জানতে চাইছি। শনিবারের বারবেলায় তিনি তার কাছে কেন এসেছিলেন খোঁজ নিয়েছ? আমি যতদূর জেনেছি তাতে মনে হয়েছে ওদের দুজনের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না। লোয়েন ফাটকার দালাল, তবে মিস্টার ডেভেনহাইমের কাছে ক্ষমতা ও আয়ের দিক থেকে সে একেবারে চুনোপুটি যাকে বলে আর কি। মিস্টার ডেভেনহাইমের সঙ্গে আগে কখনো সামনাসামনি দেখা সাক্ষাৎ হয়নি, কিন্তু যেভাবেই হোক লোয়েন তাকে 2-1 শেয়ার বিক্রি করেছিল। তাছাড়া দক্ষিণ আমেরিকার কিছু শেয়ার বিক্রির ব্যাপারে ব্যাংকার মিস্টার ডেভেনহাইমের সঙ্গে কথা বলার জন্য মিস্টার লোয়েন ওই দিনটি স্থির করেছিলেন। তবে কি দক্ষিণ আমেরিকার ব্যাপারে মসিয়ে ডেভেনহেইমের আগ্রহ জেগেছিল? আমার বিশ্বাস সেরকমই কিছু হবে। মিসেস ডেভেনহাইমের কাছ থেকে জানতে পারি গত শরৎকালে তিনি বুয়েন্স এয়ার্সে বেশিরভাগ সময়টাই কাটিয়েছিলেন। পোয়ারো জানতে চাইল যে তাদের জীবনে কোনো রকম অশান্তি ছিল কিনা, মানে স্বামী স্ত্রীর মধ্যে কেমন সম্পর্ক ছিল। জ্যাব বললেন, আমি যতদূর জেনেছি ওদের দাম্পত্য জীবন খুবই শান্তিপূর্ণ এবং ঘটনাবিহীন। মিস্টার ডেভেনহাইম তেমন বুদ্ধিমতী না হলে চমৎকার একজন মহিলা। তিনি অস্তিত্বহীন নিরেট বোকা, এরকম একজন গৃহবধূ যাকে বলে আর কি। তাহলে সেখানে রহস্যের চাবিকাঠির সন্ধান আমাদের না করাই উচিত। যাই হোক, ওর কোনো শত্রু ছিল? ব্যবসা ক্ষেত্রে ওর আর্থিক প্রতিদ্বন্দ্বী অনেক ছিল, তবে এমন অনেক লোক আছে যাদের মাথায় ছাদ বলতে কিছু নেই। নিঃসন্দেহে মিস্টার ডেভেনহাইমের ধারে কাছে আসার যোগ্যতা নেই তাদের। ঠিক এই কারণেই তারা ওকে দুচক্ষে দেখতে পারে না, কিন্তু তাই বলে তাকে খুন করার মতো সাহস তাদের কারণ নেই। যদি কেউ তাকে খুনই করে থাকে তাহলে ওর মৃতদেহটা গেলই বা কোথায়? হ্যাঁ, ঠিক তাই। হেস্টিংস যেমন প্রায়ই বলে থাকে, সব মৃতদেহেরই অভ্যেস হচ্ছে প্রাণ না থাকলেও তারা তাদের জীবিতকালীন সময়ে অদম্য ইচ্ছার তাগিদেই একদিন না একদিন ঠিক আলোর নিচে এসে দাঁড়াবেই। ভালো কথা। বাগানের মালিকদের মধ্যে একজন বলেছে যে গোলাপ বাগানের দিকে কে যেন হেঁটে যাচ্ছিল। তাকে সে পেছন থেকে নিজের চোখে দেখেছিল, কিন্তু লোকটা কে ছিল চিনতে পারেনি সে। মালে আরও বলেছিল সেই লোকটি বাড়ির পাশ দিয়ে এগিয়ে যাচ্ছিল। মিস্টার ডেভেনহাইমের স্টাডি রুমের বড় জানলায় লাগা হচ্ছে এই গোলাপ বাগান। মালিরা বলেছে মিস্টার ডেভেনহাইম প্রায় নাকি সে খোলা জানলা পথে ঢুকে পড়তেন তার স্টাডিতে। সেই মালিটি পেছন থেকে দেখে লোকটিকে শুধু চিনতে না পারা নয়, সে ঘটনা কখন ঘটেছে সেটাও ঠিক করে বলতে পারেনি। তবে ঘটনাটা যে বিকেল 6টা নাগাদ ঘটে থাকবে এটা নিশ্চিত, কারণ প্রতিদিন মালি ঠিক ওই সময় কাজ শেষ করে। আর মসিয়ে ডেভেনহেইম কটা নাগাদ বেরিয়েছিলেন বাড়ি থেকে? বিকেল 5:30 কি তার আগে পিছিয়ে কোনো একটা সময় হবে। গোলাপ বাগান ছাড়িয়ে কি আছে? একটা লেক, সঙ্গে একটা বোট হাউস। হ্যাঁ, বেশ কয়েকটা শালতি নৌকা রাখা আছে সেখানে। মসিয়ে পড়ো, আমার মনে হয় আপনি আত্মহত্যার কথা ভাবছেন। আপনাকে বলতে আপত্তি নেই, মিলার আগামীকাল ওই লেকের জল পাম্প করে তুলে ফেলার ব্যবস্থা করছে। এর থেকেই বুঝতে পারছেন মিলার কী ধরনের বুদ্ধিমান তরুণ অফিসার। পোয়ারো মৃদু হেসে আমার দিকে তাকিয়ে বলল, হেস্টিংস, দয়া করে হাত বাড়িয়ে ডেভিলহেইমের মেগাফোন কাগজটা আমাকে একবার দাও তো। আমার স্মরণ শক্তিতে ভুল যদি না হয় তাহলে আমি নিশ্চিত ওই কাগজে নিখোঁজ মানুষটির একটা পরিষ্কার ফটো ছাপা হয়েছে। আমি উঠে গিয়ে ওই কাগজটা নিয়ে এসে পোয়ারোর হাতে তুলে দিলাম। পোয়ারো মিস্টার ডেভেনহাইমের ফটোটা এবং তার সম্পর্কের লেখাটা গভীর মনোযোগ সহকারে পড়ল। ফটোতে দেখা যাচ্ছে তার মাথায় লম্বা লম্বা ঢেউ খেলানো চুল, বিরাট গোঁফ আর খোঁচা খোঁচা দাড়ি, ঘন কালো ভুরু, চোখের রং কালো। এই তো? হ্যাঁ, ভদ্রলোকের চুল আর দাড়ি ধূসর রঙে পরিণত হতে চলেছে, তাই না? ভালো কথা মুছিয়ে পড়ো। সব শোনার পরে এবার বলো তোমার প্রতিক্রিয়া কি? এর রহস্য দিনে আলোর মধ্যে পরিষ্কার, তাই না? তোমার ধারণাই আমি এই মুহূর্তে সায় দিতে পারছি না, বরং খুবই অস্পষ্ট বলেই আমার মনে হচ্ছে। পোয়ারোর এরকম ইতিবাচক উত্তর শুনে স্কটল্যান্ড ইয়ার্ডের মানুষটিকে বেশ খুশি বলেই মনে হলো। আর রহস্যটা জটিল বলেই আশা করি আমার পক্ষে সমাধান করতে সহজ হবে। রহস্য জটিল না হলে সমাধানের মেজাজটা আমি ঠিক পাই না। এ তুমি কি বলছো মুছিয়ে? হ্যাঁ, ওই যে বললাম, কোনো রহস্য যত বেশি অস্পষ্ট হয় আমি ততই বেশি উৎসাহ বোধ করি। আর রহস্য যদি দিনের আলোর মতো স্পষ্ট হয় তাহলে কেস আমার কাছে বিশ্বাসযোগ্য বলে মনেই হয় না। মনে হয় যেন কেউ সেটা পরিষ্কার করে সাজিয়েছে। তাই যদি হয় তাহলে গোয়েন্দাদের করার আর কি থাকতে পারে বলো?
সাদামাটা ব্যাপার আর কি। ঠিক আছে, যে যার মতো মতামত নিয়েই থাকুক, কিন্তু তুমি যদি এই রহস্যের সমাধান সূত্র খুঁজে বার করতে পারো তাহলে আমি তাতে খুব খুশিই হব। আমি কিন্তু সেরকম কিছু দেখতে পাচ্ছি না, আর তাই তো আমি দু চোখ বুজে ভাবছি। ঠিক আছে, তুমি পরিষ্কার একটা সপ্তাহ সময় পাচ্ছ। যত খুশি পারো ভালো করে ভাবো, ভেবে তোমার মতামত জানিও আমাকে। হ্যাঁ, তা তো ভাববই। তবে তার মাঝে এই কেসের তদন্ত করতে গিয়ে তোমার হিংস্র চোখের দৃষ্টিসম্পন্ন ইন্সপেক্টর মিলার যখন যেমন নতুন নতুন তথ্য পাবে আর এই কেসের অগ্রগতি হবে, তেমনি ঠিক আমাকে জানাবে তো? অবশ্যই, সেটা তো স্কটল্যান্ড ইয়ার্ডের স্বার্থেই করতে হবে। ব্যাপারটা লজ্জাকর বলে মনে হচ্ছে, তাই না? জ্যাপকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে গেলে তিনি আমাকে বললেন, অনেকটা যেন একটা বাচ্চাকে চুরি করার মতো। তার মন্তব্যের সঙ্গে একমত হয়ে না হেসে আমি থাকতে পারলাম না। এমনকি সেই হাসির রেশ রয়ে গেল ঘরে ফিরে আসার পরেও। শোনো বন্ধু, আমি ঢোকার সঙ্গে সঙ্গে পোয়ারো বলে উঠল, তুমি আমার পাপা পোয়ারোর সঙ্গে মজা করছো, তাই না? তুমি তার ধূসর রঙের কোষগুলোকে বিশ্বাস করো না? আর একটা কথা, বিভ্রান্ত হইও না। এসো, এই ছোট্ট সমস্যাটা নিয়ে একটু আলোচনা করা যাক। আমি স্বীকার করছি, এখনো পর্যন্ত সেটা অসম্পূর্ণ থেকে গেছে। তবে ইতিমধ্যে দু একটা সূত্রের সন্ধান পাওয়া গেছে, যা এই কেসের ক্ষেত্রে যথেষ্ট আগ্রহ জাগানোর মতো। লেকের কথা বলছো? এই বলে আমি অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালাম পোয়ারোর দিকে। লেকের থেকেও আরও বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো বোট হাউস। আমি বোকার মতো পোয়ারোর দিকে তাকিয়ে থাকলাম। সে তার চিরাচরিত হাসিটা হাসছিল। মুহূর্তের জন্য আমি অনুভব করলাম ওকে ফিরে আবার প্রশ্ন করাটা একেবারেই অবান্তর। পরের দিন জ্যাপের কাছ থেকে আর কোনো খবরই পেলাম না আমরা। যাই হোক, পরের দিন রাত 9টার একটু পরেই জ্যাপ স্বয়ং এসে হাজির হলেন। সঙ্গে সঙ্গে ওর মুখের হাবভাব দেখেই বুঝতে পারলাম আমাদের শোনাবার জন্য তিনি নতুন কোনো খবর সংগ্রহ করে এনেছেন। এসো বন্ধু। পোয়ারো তাকে স্বাগত জানালো। সব ঠিকঠাক চলছে তো? তবে তুমি যেন বলো না তোমার ওই লেকে মসিয়ে ডেভেনহেইমের মৃতদেহের সন্ধান পাওয়া গেছে, কারণ আমি তোমার সেই কথা কিছুতেই বিশ্বাস করব না। না, আমরা তার মৃতদেহ সন্ধান করতে না পারলেও ওর কিছু পোশাক আমরা খুঁজে পেয়েছি। সেগুলো যে ওরই পোশাক তা চিহ্নিত করা গেছে। বলো, এই ব্যাপারে তোমার কি বক্তব্য? মিস্টার ডেভেনহেইমের অন্য কোনো পোশাক ওর বাড়ি থেকে খোয়া যায়নি তো? না, এই ব্যাপারে ওর ভ্যালেট পুরোপুরি নিশ্চিত। ওর ওয়ার্ড্রবে বাকি পোশাকগুলো সব ঠিকঠাক জায়গাতেই আছে। তোমার জন্য আর একটা খবর আছে, মিস্টার লোয়েনকে আমরা গ্রেপ্তার করেছি। তার এই গ্রেপ্তারের সমর্থনে একটা নির্দিষ্ট প্রমাণ আছে। ডেভেনহেইমের একজন পরিচারিকার কাজ হলো ওর স্টাডির সমস্ত জানলাগুলো ভালো করে ছিটকিয়ে লাগানো। সেই পরিচারিকাটাই বলেছে ঘটনার দিন 6:15 নাগাদ লোয়েনকে সে বাগানের দিক থেকে তার সে স্টাডির দিকে এগিয়ে আসতে দেখে, অর্থাৎ সে বাড়ি থেকে চলে যাওয়ার 10 মিনিট আগে। তা এ সম্পর্কে লোয়েনের নিজের বক্তব্য কি শুনেছ? কেন? সে তো শুরু থেকেই বলে আসছে ঘটনার দিন সে স্টাডিতে ঢুকেছিল, তারপর চলে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত সেখানে ঠাই বসেছিল, মিস্টার ডেভেনহেইমের জন্য অপেক্ষা করছিল, এক মুহূর্তের জন্য বাইরে যায়নি। কিন্তু সেই পরিচারিকাটি একবারে নিশ্চিত, জোর গলায় সে বলেছে লোয়েনকে বাগানের থেকে স্টাডির দিকে এগিয়ে আসতে দেখেছে। তখন লোয়েনকে চাপ দিতেই শেষ পর্যন্ত সে স্বীকার করতে বাধ্য হয়। বাগানে একটা অস্বাভাবিক ধরনের গোলাপ ফুল দেখতে পেয়ে সে খোলা জানলা টপকে গোলাপ বাগানে যায় সে ফুলটাকে নিজের চোখে খুব কাছ থেকে প্রত্যক্ষ করার জন্য। কিন্তু এই কথাটা সে আগে বলতে ভুলে গেছিল। এটা যে নেহাতি তার বানানো অতি দুর্বল একটা গল্প, বুঝতেই পারছো। তাছাড়া লোয়েনের বিরুদ্ধে কিছু নতুন তথ্য প্রমাণ দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠেছে এখন। মিস্টার ডেভেনহেইম সব সময় তার ডান হাতের কোড়ে আঙুলে একটা দামি হিরে খচিত আংটি পরে থাকেন। ঘটনার দিন সেটা তার সেই আঙুলেই ছিল, আর সেই আংটিটা সেই শনিবার রাত্রেই বিলি কেলেট নামে একটি কুখ্যাত লোক লন্ডনে একটি জুয়েলারিতে বন্ধক রাখে। পুলিশের খাতায় লোকটির নাম আছে। গত শরতে এক বৃদ্ধ ভদ্রলোকে ঘড়ি চুরি করেছিল সে। সেই অপরাধে তার 3 মাস জেল হয়। আরও জানা যায় কেলেট এই হিরে আংটিটাই পরপর 5টি দোকানে বন্ধক রাখার চেষ্টা করে, কিন্তু তারা বন্ধক রাখতে অস্বীকার করলেও শেষ পর্যন্ত একটি দোকানের মালিক তার প্রস্তাবে রাজি হয়ে যায়। সে বন্ধকের টাকায় সে আকণ্ঠ মদ্যপান করে এবং বেহের মাতাল হয়ে একজন পুলিশম্যানকে মারধর করে ধরা পড়া যায়। মিলারের সঙ্গে আমি বউ স্ট্রিট থানায় গিয়েছিলাম তার সঙ্গে দেখা করার জন্য। সে এখন ভদ্র হয়েছে,
পুলিশম্যানকে মারধর করার জন্য তার বিরুদ্ধে মামলা রুজু হতে চলেছে কথাটা তাকে শোনাতেই সে ভেঙে পড়ে এবং মুখ খোলে। পুলিশ হাজতে বসে তার সে অপকট স্বীকারোক্তির বিবরণে এরকম: গত শনিবার কিলিকেলেট এনফিল্ডে গেছিল রেস খেলতে। তবে আমি জোর গলায় বলছি, রেসের মাঠে বাজি ধরার চেয়ে চুরি ছিনতাইয়ের মতো এইসব কুকর্মে তার বেশি আগ্রহী। যাই হোক, সে দিনটা ছিল তার অশুভ। রেসের মাঠে বারবার তার হার হয়। হতাশ হয়ে কেলেট রেসের মাঠ থেকে বেরিয়ে চিং সাইডের দিকে হেঁটে যাচ্ছিল। গ্রামে ঢোকার ঠিক আগের মুহূর্তে একটা বর্ণালার পাশে একটু বিশ্রাম নিতে বসে পড়ে। কয়েক মিনিট পরেই গ্রামের দিক থেকে একটি লোককে আসতে দেখে সে। গাঢ় তামাটে রঙের ভদ্রলোক তিনি, ঠোঁটের নিচে ইয়া বড় গোফ। এই হলো লোকটি সম্পর্কে তার বিবরণ। পাথরের স্তূপের পাশে কেলেট নিজেকে প্রায় অর্ধেক আড়াল করে রেখেছিল। লোকটি তার পাশ কাটে যাওয়ার পরেই থমকে দাঁড়িয়ে পড়েন। রাস্তার এদিক ওদিকে একবার তাকিয়ে দেখেন চারিদিক শুনশান। তখন তিনি তার পকেট থেকে ছোট একটা ধাতব বস্তু বার করে সামনের ঝোপঝাড়ের দিকে ছুঁড়ে ফেলে দেন। তারপর তিনি স্টেশনের দিকে চলে যান। এখন সেই ঝোপঝাড়ে ফেলা ছোট বস্তুটি পড়তেই পাথর লেগে ঠুম করে আওয়াজ হয়। স্বভাবত কেলেটের মনে কেমন একটা কৌতূহল জেগে ওঠে। সে তখন উঠে গিয়ে ঝোপঝাড় হাতড়ে অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে সে আংটিটার সন্ধান পায়। এই হলো কেলেটের গল্প। কিন্তু স্কটল্যান্ড ইয়ার্ড তার সে গল্প একেবারেই সত্যি বলে মেনে নিতে পারেনি, কারণ তার মতো চোরছাচির কোনো কথাই বিশ্বাসযোগ্য বলে মনে হতে পারে না। তাই এর থেকে ধরে নেওয়া যায় যে কেলেট সেদিন নির্জন অন্ধকার রাস্তায় মিস্টার ডেভেনহেইমকে একা পেয়ে তার কাছ থেকে দামি আংটিটা ছিনতাই করে এবং তাকে হত্যা করে থাকবে। না বন্ধু, তোমার কথাটা আমি ঠিক মেনে নিতে পারছি না। এ বড়ই অযৌক্তিক। প্রথমত, লাশ পাচার করার মতো কোনো উপায় তার হাতের সামনে ছিল না তখন, আর তা করতে পারলে এতদিনে মিস্টার ডেভেনহেইমের মৃতদেহের খোঁজ অবশ্যই পাওয়া যেত। দ্বিতীয়ত, যেভাবে কেলেট আংটিটা বন্ধক রেখেছিল তাতে কখনোই তাকে খুনি বলে সন্দেহ করা যায় না। তৃতীয়ত, তার মতো চোর ছাচোরেরা কদাচিৎ মানুষ খুন করে থাকে। চতুর্থত, শনিবার থেকে কেলেট পুলিশ হাজতে থাকার ফলে লোয়েনের চেহারার একটা নিখুঁত বর্ণনা দেওয়া তার পক্ষে একরকম কাকতালীয় ব্যাপার বলে সহজেই অনুমান করে নেওয়া যায়। তুমি যে ঠিক বলছো না তা আমি বলছি না, আবার কেলেটের মতো একজন দাগি চোরের কথা বিশ্বাস করার মতো একজন জুড়েও খুঁজে পাবে না তুমি। তাছাড়া আমার কাছে একটা ব্যাপার খুবই অস্বাভাবিক লেগেছে, আংটিটা ছুঁড়ে ফেলার জায়গা পেল না লোয়েন। আবার দেখো, অন্যদিকে আংটিটার সন্ধান যদি গ্রামের অন্য কোথাও পাওয়া যেত তাহলে স্বভাবতই সন্দেহ জাগত। মসিয়ে ডেভেনহেইম নিজেই হয়তো সেটাকে ফেলে দিয়ে থাকবেন সেখানে। এর আর একটা কারণ থাকতে পারে। তোমরা কি জানো, লেক থেকে একটু দূরে পাহাড়ে ওঠার একটা গেট আছে। সেদিক থেকে ঢুকে মিনিট দিক হাঁটলে কোথায় পৌঁছে যাবে জানো? একটা চুনের ভাটিতে। হায় ঈশ্বর, তার মানে কি আপনি বলতে চান ওই চুন পোড়ানোর ভাটিতেই মিস্টার ডেভেনহেইমের মৃতদেহটা পোড়ানো হয়েছে? যেহেতু তার আংটিটা ছিল একটা ধাতব বস্তু যেটা পুড়েও পড়ে না, তার পোড়া দেহের ছায়ের সঙ্গে সেটা অবিকৃত অবস্থায় পড়ে থাকতো, যা দেখে পুলিশে অনায়াসেই শনাক্ত করতে পারত যে দেহটা মিস্টার ডেভেনহেইমেরই। তাই খুনি বুদ্ধি করে আংটিটা মৃতদেহ থেকে খুলে নিয়েছিল, যাতে করে কোনো চিহ্ন না থাকে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। তাহলে এখন সব কিছুই স্পষ্ট হয়ে গেছে। সত্যি এটা একটা ভয়ঙ্কর নিষ্ঠুর অপরাধ। আমাদের দুজনের একই চিন্তাধারা একবার ঝালিয়ে নিতে দুজনেই একবার পোয়ারোর দিকে ফিরে তাকালাম, আর তখনই লক্ষ্য করলাম চোখ বন্ধ করে ধ্যানমগ্ন যোগীর মতো তন্ময় হয়ে কি যেন ভাবছে ও। পোয়ারো যে কি গভীর চিন্তায় ডুবে আছে সেটা তার কোচকানো ভ্রু দুটোর দিকে একবার তাকিয়েই টের পেলাম। হাঁপ ছেড়ে বাঁচলাম। পোয়ারো যে তার ক্ষমতা ও বিচার বুদ্ধির বড়াই করে থাকে এখন সেটা কাজ করতে শুরু করেছে। বুঝতে একটু অসুবিধে হলো না আমার, কিন্তু তার চিন্তালব্য মন্তব্য কী হতে পারে এই নিয়ে আমরা দুজনেই জল্পনা কল্পনা করতে লাগলাম। পোয়ারোর অভিমত নেওয়ার জন্য আর বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে আমাদের দিকে তাকালো পোয়ারো। তাকে এখন চিন্তামুক্ত বলে মনে হলো এবং জ্যাপের দিকে ফিরে এসে জিজ্ঞাসা করলো, আচ্ছা জ্যাপ, বলতে পারো মিস্টার এবং মিসেস ডেভেনহেইম একই শয়নকক্ষে রাত কাটাতো কিনা? পোয়ারোর প্রশ্নটা এমনই হাস্যকর যে আমরা দুজনেই স্তব্ধ হয়ে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম তার দিকে। এরপরই জ্যাপ হাসিতে ফেটে পড়লেন। হায় ভগবান, আমি তো ভেবেছিলাম তুমি কিছু অবাক করা কথা শোনাবে আমাদের। তাই তোমার এমন অদ্ভুত প্রশ্ন শুনে আমি শুধু একটা কথাই বলতে পারি, উত্তর আমার জানা নেই। খুঁজে বার করতে পারবে? ওহ,
নিশ্চয়ই, অবশ্য তুমি যদি সত্যি সত্যি মন থেকে জানতে চাও। তাহলে বন্ধু আমিও বলি, তুমি যদি এই রহস্যের একটা নির্ভরযোগ্য সূত্র খুঁজে দিতে পারো, আমি তাহলে বাধিত হব। জ্যাব বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলো তার দিকে, কিন্তু পরের মুখের হাবভাব দেখে মনে হলো সে যেন আমাদের দুজনকেই ভুলে গেছে। জ্যাব আমার দিকে তাকিয়ে অত্যন্ত দুঃখের সঙ্গে মাথা নাড়লেন এবং বিড়বিড় করে বললেন, বেচারা, ওর মাথার ওপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে। এই কথা বলেই তিনি শান্তভাবে ঘর থেকে বেরিয়ে গেলেন। মনে হলো ও পর যেন একটু দিবা স্বপ্নে ডুবে যাচ্ছে। এ সময় ও কারোর সঙ্গে কথা বলবে না, তাই একা বসে না থেকে কাগজে শীট টেনে নিয়ে নোটগুলো লিখতে বসলাম। একসময় আমার বন্ধুর কণ্ঠস্বর শুনে আমার তন্ময়তা ভেঙে গেল। তার দিকে তাকিয়ে দেখলাম একটু আগে হারিয়ে যাওয়া আমার বন্ধুবরের মুখখানা আবার ফিরে আসছে। আমি তাকে বললাম, এই কেসের ব্যাপারে যেই প্রধান সূত্রগুলো আমার মনে উদয় হয়েছে সেগুলো আমি এই কাগজের মধ্যে নোট করেছি। তা সেগুলো কি পড়ে শোনাবো তোমাকে? স্বচ্ছন্দে। আমি গলা পরিষ্কার করে শুরু করলাম অতঃপর। 1. এই পর্যন্ত যেসব সূত্র পাওয়া গেছে তা পর্যালোচনা করে দেখা যাচ্ছে লোয়েনি মিস্টার ডেভিনহাইমের সিন্দুক ভেঙেছে। 2. মিস্টার ডেভিনহাইমের ওপর লোয়েনের বহুদিন ধরে একটা চাপা আক্রোশ ছিল। 3. স্টাডি থেকে একবারের জন্যও সে বাগানে যায়নি। তার প্রথম জবানবন্দিই মিথ্যে বলে প্রমাণিত হয়েছে, পরে সে কথা সে নিজেই স্বীকার করেছে। 4. বিলি কোর্টে যা বলেছে তা যদি সত্য বলে ধরে নেওয়া হয় তাহলে লোয়েনো যে এর সঙ্গে জড়িত সেটা অস্বীকার করা যায় না। আচ্ছা, সবই তো শুনলে। আমার বিশ্বাস এই কেসের গুরুত্বপূর্ণ সূত্রগুলো আমি তুলে ধরতে পেরেছি। পরও আমার দিকে করুণ চোখে তাকালো এবং ধীর শান্তভাবে মাথা নেড়ে বলল, তোমার পরিশ্রমই সার হয়েছে। গুরুত্বপূর্ণ সূত্রগুলোই তোমার অনুমান ক্ষমতা থেকে বাদ গেছে, কিংবা বলতে পারি আদেও তোমার অনুমান করার ক্ষমতা নেই। আসলে তুমি যেসব কারণগুলো দেখিয়েছ সে সবই মিথ্যে। কীরকম? ঠিক আছে, তোমার দেওয়া 4টি সূত্র এক এক করে ধরে বিচার করে দেখা যাক সেগুলো কতখানি সত্য নাকি সবই মিথ্যে। 1. সিন্দুক খোলার সুযোগ যে লোয়েন পাবেন একথা তার পক্ষে স্বাভাবিকভাবেই জানার কথা নয়। তাছাড়া তিনি ব্যবসার কাজে আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মিস্টার ডেভেনহেইমের সঙ্গে দেখা করতে এসেছিলেন। কিন্তু তিনি যে একটা চিঠি ডাকে ফেলে যাবেন বলে সেই সময় বাড়িতে থাকবেন না, আর এর ফলে লোয়েনকে যে স্টাডিতে একা একা বসে সময় কাটাতে হবে সে কথাও আগে থেকে তার জানা ছিল না। এমনও তো হতে পারে সুযোগটা হঠাৎ হাতে পেয়ে গিয়ে তিনি তার সদ্ব্যবহার করেছেন। বেশ, তোমার কথা মেনে নিলেও এক্ষেত্রে একটা কিন্তু থেকে যায়। যেমন সিন্দুক ভাঙার যন্ত্রপাতি। কবে কখন সিন্দুক ভাঙার সুযোগ আসবে এই কথা ভেবে শহুরেরা সঙ্গে করে যন্ত্রপাতি নিয়ে ঘুরে বেড়ায় না। আর পেন্সিল কাটা ছুরি কিংবা দাড়ি কামাবার ব্লেড দিয়ে কেউ যে সিন্দুক ভাঙতে বা কাটতে পারে না এ কথা বাচ্চা ছেলেরাও জানে। ঠিক আছে, আমার দ্বিতীয় সূত্রটার ব্যাপারে তোমার কি মতামত শুনি? হ্যাঁ, সে প্রসঙ্গেও আসছি। তুমি বলছো মিস্টার ডেভেনহেইমের ওপরে লোয়েনের বহুদিনের আক্রোশ ছিল। কথাটা ঠিক নয়। যাই হোক, এই ব্যাপারে তোমার এই সূত্রটা মানলে এই দাঁড়ায় যে উনি আগে 2-1 শেয়ার কেনাবেচার ব্যবসায় ব্যাংকার মিস্টার ডেভেনহেইমের বেশ কিছু টাকা নষ্ট করেছিলেন, কিন্তু তাতে লোয়েনের কোনো ক্ষতি হয়নি, বরং দালালি বাবদ মোটা টাকায় রোজগার করেছিলেন তিনি। তাহলে মিস্টার ডেভেনহেইমের ওপর তার আক্রোশ হতে যাবে কেন? বরং আমি বলবো ঘটনাটা ঠিক এর উল্টো। আর আক্রোশের কথায় যদি তোলা হয় তাহলে বলবো লোয়েনের উপর মিস্টার ডেভেনহেইমেরই তো আক্রোশ হওয়ার কথা, কারণ লোয়েনের ভুল পরামর্শ মতো বাজে শেয়ারে লগ্নি করে তার অনেক টাকায় লোকসান হয়েছিল। ধরে নিলাম আমার দ্বিতীয় সূত্রটাও তোমার মনোপুত হয়নি, কিন্তু আমার তৃতীয় সূত্র, মিথ্যে জবানবন্দি দেওয়ার ব্যাপারটা তুমি তো আর অস্বীকার করতে পারো না। অবশ্যই অস্বীকার করব না, কিন্তু এও তো হতে পারে লোয়েন খুবই ভয় পেয়ে থাকবে। মনে রেখো, নিখোঁজ ব্যক্তির পোশাক আজই লেকের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। অবশ্য এই কথাটাও স্বীকার্য যে লোয়েন সত্যি কথাটা বললেই ভালো করত। আর চতুর্থ সূত্র সম্পর্কে কি বলবে? হ্যাঁ, এক্ষেত্রে আমি তোমার যুক্তি মেনে নিতে বাধ্য হচ্ছি। যদি কেলেটের গল্প সত্যি হয় তাহলে লোয়েন নিঃসন্দেহে এই রহস্যের কেসের সঙ্গে জড়িত। আর এই কারণেই ব্যাপারটা এত বেশি আগ্রহ জাগিয়ে তুলেছে আমার মনে। তোমার এই একটি সূত্র যে অসাধারণ না মেনে আমি থাকতে পারছি না। তাহলে আমার একটা সূত্র সম্পর্কেই তুমি প্রশংসা করছো? সম্ভবত, কিন্তু 2টি গুরুত্বপূর্ণ সূত্র একেবারেই তোমার দৃষ্টি এড়িয়ে গেছে, আর এই 2টি সূত্রের উপরেই গোটা রহস্যের ব্যাপারটা প্রতিষ্ঠিত।
তা ভনিতা না করে সেই দুটো সূত্র বলেই ফেলো না। প্রথম সূত্র, মিস্টার কোন আবেগের বশে গত কয়েক বছর ধরে গয়না কিনে যাচ্ছিলেন? দ্বিতীয় সূত্র, গত শরৎকালে ওর বুয়েন্স এয়ার্সে যাওয়া। পোয়ারো, তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো না তো? না, আমি অত্যন্ত গুরুত্ব সহকারেই কথাটা বলছি। এখন আমি আশা করছি জ্যাপকে যে কাজের ভার আমি দিয়েছি সেটা তিনি ভুলে যাবেন না। কিন্তু ইন্সপেক্টর জ্যাব যে তার দায়িত্বের কথা সত্যি সত্যি মনে রেখেছিলেন তার প্রমাণ পাওয়া গেল পরের দিন সকাল 11টা নাগাদ। একটি বেতার বার্তা এসে পৌঁছেছে। পোয়ারোর অনুরোধে বেতার বার্তাটি খুলে আমি পড়তে শুরু করলাম। গত শীতকাল থেকেই স্বামী ও স্ত্রী আলাদা শোয়ার ব্যবস্থা করেছিলেন, আর এখন আমরা দুজনেই মাঝামাঝি এসে পৌঁছেছি। যাক, এখন তাহলে সব রহস্যের সমাধান হয়ে গেল। আমি অবাক চোখে তাকালাম পোয়ারোর দিকে। পোয়ারো আমার ভাবটা কাটিয়ে তোলার জন্যই জিজ্ঞাসা করলো, হেস্টিংস, ডেভেনহেম অ্যান্ড সামান ব্যাংকে তোমার টাকা কড়ি কিছু নেই তো? না, এ কথা জিজ্ঞাসা করছো কেন? কারণ আমার উপদেশ হলো, রেখে থাকলে আর কাল বিলম্ব না করে চটজলদি সব টাকা তুলে ফেলো সেখান থেকে। কেন? তুমি এর পরিণতি কি হতে পারে বলে ভাবছো? আমার আশঙ্কা কয়েকদিনের মধ্যেই ওই ব্যাংকে লালবাতি জ্বলতে যাচ্ছে। এই রকমই একটা আশঙ্কা আমার মধ্যে জাগিয়ে তোলে ইন্সপেক্টর জ্যাপের তার বার্তা। তার জন্য সর্বাগ্রে তাকে ধন্যবাদ জানানো উচিত। তাহলে এক্ষুনি সেটা তুলে নেওয়ার উপদেশ দিচ্ছি। আমি এখানে বসেই বেশ বুঝতে পারছি এই তার বার্তাটি পেলে জ্যাব যে উত্তেজনায় ছটফট করে উঠবে সে আমি কল্পনায় যেন স্পষ্ট দেখতে পাচ্ছি আমার চোখের সামনে। আগামীকাল সকাল কিংবা তার পরের দিন পর্যন্ত তিনি আমার এই বন্ধুসুলভ উপদেশের অর্থ খুঁজে বার করতে পারবেন বলে আমার মনে হয় না। পোয়ারোর নির্দেশিত তার বার্তাটি ইন্সপেক্টর জ্যাপের কাছে পাঠিয়ে দিলাম। পোয়ারোর আশঙ্কা সত্যি হবে কিনা জানি না, কারণ আমি তার মতো অত আশাবাদী নই। কিন্তু তার ভবিষ্যৎবাণী যে একেবারে নির্ভুল ও সত্য তা হাতে নাতে প্রমাণ পাওয়া গেল 7 দিন পর সকালে। স্থানীয় কয়েকটি সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় বড় বড় হরফে ডেভিনহেইম ব্যাংকের ফেল করার কথা ছেপে বেরোতে দেখা গেল। আমাদের প্রাতরাশের মাঝামাঝি সময় দরজা ঠেলে ঘরে ঢুকলেন ইন্সপেক্টর জ্যাপ। যে পোয়ারো আগেভাগেই এই দুঃসংবাদটা কি করে জানতে পারলেন? পোয়ারো তাঁর দিকে তাকিয়ে শান্তভাবে হাসল। খুব সহজেই। এরকম একটা ব্যাপার যে ঘটতে যাচ্ছে তা আমি অনেক আগেই সন্দেহ করেছিলাম। তারপর সকালে আপনার শেষ তারবার্তাটা পেয়েই আমি এই ব্যাপারে একেবারে নিশ্চিত হয়ে যাই। শুরু থেকেই সিন্দুকের মধ্যে গাদা গাদা দামি হিরে জহরতের গয়না, বেয়ারার বন্ড, এসব কার জন্যে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে। আর একটা সন্দেহ হলো, এই বুড়ো বয়সে মিস্টার ডেভেনহেইমের হঠাৎ দামি দামি গয়না কেনার শখ কেন চাপল তার মাথায়? তার এই শখের পেছনে মনে হয় অন্য কোনো বদমতলব ছিল। সেটা কি মতলব হতে পারে? এর উত্তরও আবার খুব সহজ। ব্যাংকের মোটা মোটা টাকা হাতিয়ে উনি যেসব দামি গয়না কিনেছিলেন আসলে সে সবই নকল, সস্তা দামের। আর এই সব সস্তা দামের গয়না ব্যাংকের ভল্টে রেখে আসল গয়নাগুলো তিনি স্টাডিতে যে সিন্দুক ছিল তার ভেতরে রেখে দেন। আসল গয়নাগুলো পরে বিক্রি করার টাকায় আশা করা যায় বাকি জীবনটা তিনি নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারতেন। পরে মিস্টার ডেভেনহেইম নিজে নিজেই তার সিন্দুকের তালা খুলে রাখেন। তবে তার আগে তিনি দামি দামি আসল গয়না, ব্যাংকের বেয়ারা বন্ড ইত্যাদি সরিয়ে রাখেন এবং মিস্টার লোয়েনের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করেন। ঘটনার দিন বাড়ি থেকে বেরোনোর আগে তিনি তার স্ত্রী এবং চাকর বাকরদের নির্দেশ দিয়ে বলেন মিস্টার লোয়েন এলে তারা যেন তাকে স্টাডিতে গিয়ে বসায়। এই নির্দেশ দিয়ে তিনি তারপর বাড়ি থেকে পায়ে হেঁটেই বেরিয়ে পড়েন। কিন্তু তিনি গেলেনই বা কোথায়? এখানে একটু থেমে পোয়ারো গামলা থেকে একটি ডিম সিদ্ধ মুখে তুলে নিল। সত্যিই এটা কখনোই সমর্থনযোগ্য হতে পারে না। প্রত্যেক মুরগি বিভিন্ন আকারের ডিম পারে। প্রাতরাশের টেবিলে এর সমন্বয় কিভাবেই বা হতে পারে? অন্তত দোকানে ডজনখানেক ডিম একই আকারের রাখা উচিত। কি বলেন মুসিয়ে জ্যাপ? জ্যাপের ওই এক স্বভাব, লোককে রাগাবার জন্য সোজা আঙুলে ঘি না তুলে আঙুলটা বেঁকিয়ে তোলেন। তার এরকম কথায় জ্যাপ একটু রেগে গিয়ে বিরক্তি প্রকাশ করলো। রাখো তো তোমার মুরগির ডিমের কথা। বাড়ি থেকে বেরিয়ে সেদিন আমাদের মক্কেল কোথায় গেলেন বলো তো? এই খবরটা আমার কাছে এখন অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। অবশ্য তুমি যদি সে খবরটা জেনে থাকো। বলছি বন্ধু, শোনো। তিনি তার গোপন জায়গায় গিয়ে আত্মগোপন করেন। এই মসিয়ে ডেভেনহেইমের মগজে প্রচুর কুমতলব আছে ঠিকই, কিন্তু আমি স্বীকার করছি সেগুলো রীতিমতো উন্নত মানের। আপনি নিশ্চয়ই স্বীকার করবেন তার সঙ্গে পাল্লা দেওয়া যে সে লোকের কাজ নয়। তা উনি কোথায় লুকিয়ে আছেন তুমি কি জানো? নিশ্চয়ই।
এটা খুবই দক্ষতার সঙ্গে উদ্ভাবন করতে হয়। সে যাই হোক, ভগবানের দোহাই, আমাদের উৎকণ্ঠার মধ্যে না রেখে বলেই ফেলে উনি এখন কোথায়। পোয়ারো যেন মুখে কুলু পেটে বসে আছে। নিজে থেকে মুখ না খুললে ওর মুখ যেন আর কেউ খোলাতে পারবে না। ওর এ স্বভাব আমার অজানা নয়। ডিমগুলো ছাড়িয়ে সে আমাদের দিকে এমনভাবে তাকালো যেন সে আমাদের কতই না বাধ্য। এসো বন্ধু, তোমরা দুজনেই বুদ্ধিমান। আমি নিজেকে যে প্রশ্নটা করেছিলাম সেটা তোমরা নিজেরাই নিজেদেরকে করো। আমি যদি মিস্টার ডেভেনহেম হতাম, কোথায় লুকোতাম? হেস্টিংস, তোমার বক্তব্যটা কি শুনি। আমি লন্ডনেই থেকে যেতাম, পাতাল রেল আর বাসের অসংখ্য মানুষের মধ্যে যাতে মিশে যেতে পারি, যাতে করে আমার পরিচিতদের চোখে না পড়ি। একা থাকার চেয়ে ভিড়ের মধ্যে থাকা অনেক বেশি নিরাপদ। পোয়ারো সপ্রশ্ন দৃষ্টিতে এবার জ্যাপের দিকে তাকালো। আমি ক্যাপ্টেন হেস্টিংসের সঙ্গে একমত নই। আমি এই অবস্থায় পড়লে সঙ্গে সঙ্গে অন্যত্র পালিয়ে যেতাম। কেবল এটাই বাঁচার একমাত্র সুযোগ, আর এই ব্যাপারে প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট সময় আমার হাতে ছিল। জলে আমার ইয়ার্ড সবসময় ভাসানো থাকে। ওই হট্টগোল শুরু হওয়ার আগেই আমি ওই ইয়ার্ডসে চড়ে দূরে, অনেক দূরে পাঠিয়ে দিতাম। হ্যাঁ মশিয়ে, এখন তুমি কি বলবে বলো? মুহূর্তের জন্য সে কিছুক্ষণ নীরব রইল। তারপর তার ঠোঁটে সেই অদ্ভুত রহস্যময় হাসিটা ফুটে উঠতে দেখা গেল। শোনো আমার প্রিয় বন্ধুরা, যদি আমাকে পুলিশের নজর এড়ানোর জন্য লুকিয়ে থাকতে হতো, তাহলে কোথায় লুকোতাম জানো? স্রেফ জেলে গিয়ে ঢুকতাম। কি বললে তুমি? জ্যাপ, মসিয়ে ডেভেনহেমকে জেলে পড়ার জন্য তুমি তাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছ, কিন্তু ইতিমধ্যেই তিনি সেখানে গিয়ে নিরাপদে আশ্রয় নিয়েছেন কিনা তা ভাবতেও পারছো না তুমি। কি বলতে চাও তুমি? জ্যাপ, তোমার মনে আছে একদিন তুমি আমাকে বলেছিলে মাদাম ডেভেনহেম আদেও বুদ্ধিমতী মহিলা নন। অথচ তোমার ভাষায় এই বুদ্ধিহীনা মহিলাকে তুমি যদি একবার বউ স্ট্রিট থানায় নিয়ে যাও, তারপর তাকে বিলি কেলেটের সামনে দাঁড় করিয়ে দাও, তাহলে দেখবে তিনি ঠিক তাকে তার স্বামী হিসেবেই চিনতে পেরেছেন। মিস্টার ডেভেনহেম দাড়ি, গোফ, ঘন ভুরু কামিয়ে ফেলেছেন। এমনকি তিনি তার মাথার চুলগুলো পর্যন্ত ছোট ছোট করে কেটে ফেলেছেন, সম্পূর্ণভাবে ভুল পাল্টানোর জন্য। কিন্তু তা সত্ত্বেও গিন্নির চোখকে তিনি কিছুতেই ফাঁকি দিতে পারবেন না। ধরা ঠিকই পড়ে যাবেন, তবে পৃথিবীর বাকি সবাই প্রতারিত হবে। কিন্তু সে তো পুলিশের কাছে যথেষ্ট পরিচিত। কেন, আমি তোমাদের বলিনি? ডেভেনহেম একজন অত্যন্ত চতুর লোক। অনেক আগেই তিনি তার অ্যালিবাই তৈরি করে রেখেছিলেন। গত শরতে তিনি মোটেই বুয়েন্স এয়ার্সে যাননি। তিনি তখন নিজেকে বিলি কেলেটের ভূমিকায় অবতীর্ণ করার চেষ্টা করছিলেন। টানা 3 মাস ধরে বিলি কেলেটের ভূমিকায় জেল খেটে সেই চেষ্টা তিনি চালিয়ে যান, যাতে করে সময় এলে পুলিশ যেভাবেই হোক তাকে চিনতে পারে কিংবা সন্দেহ করতে পারে। মনে রেখো, উনি টাকার পাহাড় গড়ে তোলার মতো একটা সর্বনেশে খেলায় মেতে উঠেছিলেন। সেই সঙ্গে তিনি নিজেও নিজের কাছ থেকে মুক্তি পেতে চেয়েছিলেন মিস্টার ডেভেনহেমের জীবন থেকে। পরবর্তী জীবন তিনি বিলি কেলেটের পরিচয় কাটাতে চেয়েছিলেন। তাই কি? হ্যাঁ বন্ধু, প্রথমবার 3 মাসের জন্য জেল খেটে বেরোনোর পর মহা মুশকিলে পড়তে হলো মিস্টার ডেভেনহেমকে। দাড়িগোফ কেটে ছোট ছোট করে চুল ছেটে পুলিশের চোখে ফাঁকি দেবার জন্যে ভোল পাল্টে বিলি কেলেটের ভূমিকা তো নিয়েছিলেন, কিন্তু জেলের বাইরে এসে কি করেই বা তিনি আবার তার আগের জীবনে ফিরে আসবেন? অর্থাৎ নতুন করে দাড়িগোফ গজাতে গিয়ে তাকে বেশ কয়েক মাস অপেক্ষা করতে হবে। কিন্তু অতদিন পর্যন্ত অপেক্ষা করা তার পক্ষে সম্ভব নয়। তাই নকল দাড়িগোফ আর পরচুলো পড়তে হলো তাকে। কিন্তু তাতেও নতুন করে একটা সমস্যা দেখা দিল। এইসব মুখে বা মাথায় চাপিয়ে ঘুমানো খুব একটা সহজ ব্যাপার নয়। তাছাড়া তার স্ত্রী এতে সন্দেহ করতে পারেন। তাই এর মুশকিল আসান করতে মিস্টার ডেভেনহেম রাতে স্ত্রীর সঙ্গে না শুয়ে আলাদা ঘরে শুতে শুরু করলেন। তুমি নিজেও খবর নিয়ে জানতে পারবে, বুয়েন্স এয়ার্স থেকে ফেরার পরে গত 6 মাস ধরে ওরা স্বামী স্ত্রী আলাদা আলাদা ঘরে রাত কাটাচ্ছেন। এই খবরটা জানতে পেরে আমি তখন নিশ্চিত হয়ে যাই আমি ঠিক পথেই এগোচ্ছি। বাগানের এক মালি তার জবানবন্দিতে বলেছিল সে নাকি তার মনিবকে বাগানের ভেতর দিয়ে তার স্টাডিতে যেতে দেখেছিল। এখন বুঝেছি লোকটির দেখার মধ্যে কোনো ভুল ছিল না। মিস্টার ডেভেনহেম বাড়ি থেকে বেরিয়ে বোট হাউসে যান পোশাক বদল করতে। সেখানে তিনি বিলি কেলেটের মতো চোর ছ্যাচোরের পোশাক পরে নিজের দামি পোশাক লেকের জলে ফেলে দেন। পরে সেগুলো লেকের জলে ভেসে উঠতে দেখা যায়। তারপর তিনি তার পরিকল্পনা মাফিক তার হীরের আংটিটা একটা জুয়েলারিতে বন্ধক রাখেন এবং তারপর একজন পুলিশম্যানের ওপর হামলা চালান। এর ফলে পুলিশ তাকে গ্রেপ্তার করে বউ স্ট্রিট থানায় নিয়ে যায়। সেখানে তিনি নিরাপদে বন্দী হয়ে আছেন। সেখানে তার পরিচিত জনরা তাকে দেখতে পাওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারে না। এ অসম্ভব। মিসেস ডেভেনহেমকে জিজ্ঞাসা করো, তাহলেই সব জানতে পারবে।
হাসতে হাসতে বলল আমার বন্ধু পর। পরের দিন একটা রেজিস্টার্ড খাম পোয়ারোর প্লেটের পাশে পড়ে থাকতে দেখা গেল। খামটা খুলতেই তার চোখের সামনে একটা 5 পাউন্ডের নোট ভেসে উঠতে দেখা গেল। আমার বন্ধুর ভুরু কুঁচকে উঠল। একলা নিলে পরে অনুশোচনা করতে হবে। আমার মাথায় একটা মতলব খেলে গেছে। আমরা 3 জন এই টাকাই আজ রাত্রে নৈশভোজ সারতে পারবো। এতে আমি সান্ত্বনা পাব। সত্যি এটা খুবই সহজ। এখন কথাটা ভাবতে ভাবতে আমার নিজেরই কেমন লজ্জা হচ্ছে, তবুও বলবো, এবার জ্যাপ আর তা স্কটল্যান্ড ইয়ার্ড দেখুক। আমি যেভাবে রহস্যের সমাধান করি তার সঙ্গে বাচ্চা চুরি করার সঙ্গে কখনোই তুলনা করা চলে না। ওহো, তুমি হাসছো হেস্টিংস, কিন্তু তুমি এমন কি দেখলে বা শুনলে যাতে তোমার মধ্যে হাসির বন্যা বয়ে গেল?